নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে ভারতের অর্থনৈতিক অগ্রগতি, কাঠামোগত সংস্কার এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থান নিয়ে সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্রুত প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতির সমন্বয়ে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে বৃহস্পতিবার ভারতের অর্থনৈতিক অগ্রগতি, কাঠামোগত সংস্কার এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারত বর্তমানে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলির অন্যতম এবং একই সঙ্গে নিম্ন মুদ্রাস্ফীতির বিরল সমন্বয় বজায় রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। 2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার সময় ভারত ভঙ্গুর 5 অর্থনীতির তালিকায় ছিল। স্বাধীনতার পর একসময় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হলেও দীর্ঘদিনের দুর্বল আর্থিক ব্যবস্থাপনার ফলে দেশের অবস্থান একাদশ স্থানে নেমে গিয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি বদলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব একটি নতুন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে এবং এই পরিবর্তিত বাস্তবতায় ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশ্বামিত্র ও বিশ্ববন্ধু হিসেবে ভারত আজ বহু দেশের কাছে একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলির কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সহ মোট 9টি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই বাণিজ্য চুক্তিগুলি দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। গ্রামীণ ও শহরাঞ্চলের তরুণদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের যুবকরাও এর সুফল পাবেন বলে মন্তব্য করেন তিনি। আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সাফল্যের কথা তুলে ধরেন। এই প্রকল্পের মাধ্যমে 30 লক্ষ কোটি টাকারও বেশি জামানতমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে, যার একটি বড় অংশ মহিলা উদ্যোক্তাদের হাতে গেছে। পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সম্প্রসারণ ও 10 কোটি মহিলাকে সরাসরি আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। ইউপিএ আমলে উচ্চ স্তরে থাকা অকার্যকর সম্পদ বা এনপিএ বর্তমানে 1% নিচে নেমে এসেছে এবং ব্যাংকগুলির মুনাফা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কংগ্রেস সরকারের আমলের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করে সে সময় রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে ঋণ বিতরণ হওয়ায় ব্যাংকিং ব্যবস্থা সংকটের মুখে পড়েছিল এবং দরিদ্র জনগোষ্ঠী আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত ছিল বলে রাজ্যসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বক্তব্য চলাকালীন সময়ে রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদার কিন্তু ত্রিপুরাও। বিভিন্ন আইন নিয়ে নিয়ম কানুনের দ্বিতীয় পর্যায়ের সংস্কারের ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্রামগঞ্জে জেলা ভিত্তিক সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিপাহীজলা জেলা ভিত্তিক সরস মেলা। মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2047 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণের ক্ষেত্রে রাজ্যগুলির অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। $30 ট্রিলিয়ন অর্থনীতির ভারত গড়ার স্বপ্নে অংশীদার ত্রিপুরাও বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট একটা টাইমলাইন দিয়েছে, 2047 এর মধ্যে আমাদের বিকশিত ভারত হতে হবে। সেটা কিন্তু যেভাবে এখন আমাদের অর্থনীতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014-এ আসার আগে আমাদের কি অবস্থা ছিল, আমাদের অবস্থান ছিল অর্থনীতির দিক দিয়ে 11 নম্বর স্থানে। সেই জায়গায় আস্তে আস্তে করে সেখানে পঞ্চম স্থানে চলে এসছে। পঞ্চম স্থানের পরে সেখানে এখন 4th পজিশনে চলে এসছে। এবং এই যে 2047 বিকশিত ভারত, সেটা সম্ভব হবে যদি বিকশিত স্টেটগুলো হয়। ত্রিপুরা রাজ্যে আমরা বিকশিত ত্রিপুরা,
আমরা 5th পজিশনে রয়েছি। আমরা সাবমিশন করেছি, আমাদেরও যে টার্গেট রয়েছে, এবং সেই হিসাবে আপনারা দেখেছেন সর্বভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় ত্রিপুরার সম্পর্কে বিভিন্ন খবর ছেপেছে সেখানে, যে ওনারা এই যে 30+ ট্রিলিয়নের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টার্গেট রেখেছে, তার মধ্যে আমরাও কত অংশ। সংস্কারের ক্ষেত্রে গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়ন ও সরলীকরণে বিভিন্ন আইন কানুন সংস্কারের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেগুলেশনের একটা আমরা সারা ভারতবর্ষের মধ্যে ডিরেগুলেশনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি অন্যান্য যত বড় বড় রাজ্যের সবাইকে বলছিলেন যে त्रिपुरा अगर इस तरह कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते। গত পরশুদিন আমাদের ক্যাবিনেট হয়েছে, সেই ক্যাবিনেটও আবার দ্বিতীয় পর্যায়ের আমাদের বিভিন্ন যেসব যে ব্রিটিশ আমলের আইন বা অন্যান্য যেসব আইনগুলো ছিল, যে মানুষের ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং, সব যাতে সহজ সরল হয়, বিভিন্ন রুলসগুলো যাতে আরও কাটছাট করা যায়, সেগুলোর ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার আমরা করছি। এতে করে মানুষের কিন্তু এই যে অফিসে গিয়ে এদিক সেদিক বা বিভিন্ন আইন টাইন ইত্যাদির কারণে অনেক সমস্যা হয়, তো সেটার উপর যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের জীবনযাত্রার মানও কিন্তু অনেক। নিয়ন্ত্রক কাঠামো সরলীকরণ এবং শাসন প্রক্রিয়া সুবিন্যস্ত করার ক্ষেত্রে 2025 সালে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে ত্রিপুরা। প্রশাসনিক সংস্কারে এই ক্রমবর্ধমান গতিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও। সংস্কারের পাশাপাশি বিশেষ করে মহিলা সশক্তিকরণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। ত্রিপুরা হাইকোর্টের স্থির বেতন নীতি বাতিল সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। আর্থিক সীমাবদ্ধতা ও প্রশাসনিক বাস্তবতার যুক্তি তুলে ধরে শীর্ষ আদালতে আপিল করছে রাজ্য সরকার। ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে ত্রিপুরা সরকার। হাইকোর্টের নির্দেশে নিয়োগের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন স্কেল প্রদানের কথা বলা হয় এবং বাতিল করা হয় দীর্ঘদিন ধরে চালু থাকা 5 বছরের স্থির বেতন নীতি। রাজ্য প্রশাসনের আর্থিক নীতি ও কর্মসংস্থান ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করে এই রায়। রাজ্য প্রশাসনের আধিকারিকদের দাবি, রায়টি গভীরভাবে পর্যালোচনা করে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করতে গেলে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন হবে, যা বর্তমান আর্থিক কাঠামোর মধ্যে রাজ্যের পক্ষে বহন করা কঠিন। এই অতিরিক্ত ব্যয় রাজ্যের সামগ্রিক আর্থিক শৃঙ্খলা ভেঙে দিতে পারে বলে মনে করছে রাজ্য সরকার। সীমিত রাজস্ব আয় ও ক্রমবর্ধমান রায়ের মধ্যে ভারসাম্য রক্ষার জন্যই চালু করা হয়েছিল স্থির বেতন নীতি। এই ক্ষেত্রে বিশেষ করে ট্যাট শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মচারীদের পরবর্তী সময় থেকে নিয়মিত বেতন স্কেল কার্যকর হলে ব্যাপক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যের কোষাগারে। এর প্রভাব পড়তে পারে চলমান উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির উপরও। যদিও হাইকোর্টের এই রায়কে কর্মজীবনের ন্যায় অধিকার হিসেবে দেখছে কর্মচারী সংগঠনগুলি। দীর্ঘদিন ধরে স্থির বেতন নীতির কারণে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন এবং আদালতের রায় সেই বঞ্চনার অবসান ঘটাতে পারে বলে মনে করছে কর্মচারী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির অবস্থান কার্যত মুখোমুখি। একদিকে প্রশাসনের আর্থিক বাস্তবতা ও নীতিগত যুক্তি, অন্যদিকে কর্মচারীদের ন্যায্য বেতন ও নিরাপত্তার দাবি। এই দ্বন্দ্বের নিষ্পত্তি এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে। এবার শীর্ষ আদালতের সিদ্ধান্ত রাজ্যের ভবিষ্যৎ নিয়োগ নীতি ও বেতন কাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিশা নির্ধারণ করবে বলে মনে করছে প্রশাসনিক ও আইন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গর্বের বিষয়, 21টি পদক অর্জন করেছে ত্রিপুরা। সর্বশেষ গত 2025 সালে স্কুল পর্যায়ে জাতীয় টুর্নামেন্টে কিন্তু এই 21টি পদক অর্জন করেছে ত্রিপুরা। বৃহস্পতিবার নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ক্রীড়া ক্ষেত্রে নিজের নামের পাশাপাশি রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করা সম্ভব বলেও এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
খেলাধুলা এরকম একটা বিষয়, শুধুমাত্র এরকম শরীর ভালো এবং মন ভালোর জন্য নয়, আজকের দিনে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়েও কিন্তু আজকে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং আমরা ছেলে মেয়েদেরকে চাই যেন তারা সুস্থ সবল থাকে, ভালো থাকে। এবং প্রতি বছরেই আমাদের প্রত্যেকটা স্কুলেই গভর্নমেন্ট স্কুলগুলোতে অ্যানুয়াল স্পোর্টস করে থাকেন ওনারা। আজকে পুরো দিনেই বিভিন্ন খেলাধুলা করবে এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরা একটা ভালো, আমরা যদি দেখি গোটা দেশে যে আমাদের ছোট রাজ্য হলেও আমরা কিন্তু অনেকগুলো প্রতিযোগিতায় খুব ভালো স্থান অর্জন করছি। এই বছর আমরা দেখি যদি 25-26, অর্থাৎ এই বছরটা তো শুরু হলো 26-এর, গত 25 যে গেল 2025-25-এ আমরা প্রায় 21খানা স্কুল স্তরের ছেলে মেয়েরা যে সমস্ত টুর্নামেন্ট ন্যাশনাল লেভেলে হয়েছে সেখানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জিততে পেরেছি। তো আমরা আশাবাদী আগামী দিনও ভালো হবে এবং এই সমস্ত স্কুল থেকেই প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। চোখ রাখছি পরের খবরে। শহর সৌন্দর্যায়ন ও নাগরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আগরতলা পুর নিগমের নির্দেশ অনুযায়ী বটতলা হাওড়া মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে সহযোগিতার মনোভাব দেখিয়ে নিজেদের উদ্যোগে শুরু করেছেন দোকানপাট ভাঙার কাজ। পুর নিগমের পক্ষ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সময়সীমা। শহর সৌন্দর্যায়ন ও নাগরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের নির্দেশ মেনে নিজের উদ্যোগেই দোকানপাট ভেঙে ফেলছেন বটতলা হাওড়া মার্কেট এলাকার ব্যবসায়ীরা। আগামী 7 তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে পুর নিগমের তরফে। প্রশাসনের সঙ্গে সহযোগিতার মনোভাব থেকে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করে দিয়ে দিব। এখনো আমরা গিয়া স্যারের লোকে দেখা করে আছি, স্যার আমরা সেই গতি বুঝি কইছে যে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা 7 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, 7 তারিখের মধ্যে আপনারা গরুটাই নেন বা আপনারা মানে যেই জিনিসপত্র আছে ওইগুলি নিয়ে যান। আর যদি মনে করেন যে আপনারা 7 তারিখের মধ্যে না নেন, আমরা কিন্তু 8 তারিখ ভেঙে গেলাম, 7 তারিখ রাত্রেই আমরা গড় ভেঙে গেলাম, 8 তারিখে গড় পাইতেন না। তাই স্যারে পরিষ্কারভাবে করেছে কোনো নোটিশের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমরা যেহেতু আপনারা কমিটিটা হাই না কইছি, ওইখানে আর কোনো কথা নাই। পরবর্তী সময় কি এখানে ব্যবস্থা করব? পরবর্তী সময় তাই কইছে যে ওই নদীর লগে একটা ওয়াল আছে, ওয়াল প্লাস করে সেটা তাইনে ওয়াল প্লাস করে তাইনে কইছে যে ঘর করে সে তারা সিস্টেম অনুযায়ী যেরকম যাতে সুন্দর লাগে, কারণ এখানে একটা পার্ক হইতাছে, কারণ শহর ওখানে সিটি হইতাছে, ওই হিসাবে তাইনে যেভাবে করতে পারে তাইনে করে আমরা দিই। বাজারে যারা আছেন সদস্য, বাজারে যারা 100টা দোকান আছে, সবাইকে সহমত যারা কাগজপত্র আছে, কাগজপত্র যারা আছে, কাগজপত্র যাদের রাইট আছে তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, কাগজপত্র যারা রাইট আছে তারাই দিব, আর অবৈধভাবে দিত না, যারা কাগজপত্র নাই তারাই দিব। আমরা ভালো বিশ্বাস রাখছি, ভালো ব্যবহার আমরা তাই লোকে করছি, তাই আমরা লোকে ভালো ব্যবহার করছে, সম্মান যেমন আমরা দিচ্ছি, আমরা সম্মানই পেয়েছি। আমরা কইতাম না যে স্যার আমরা লোকে যে রাগান্বিত হয়েছে, না, স্যারে কোনোদিন রাগ হয়েছে না, খুব ভালো মুডে কথা দিয়েছে। দীর্ঘদিন ধরেই বটতলা হাওড়া মার্কেট এলাকায় অতিরিক্ত দোকান, অব্যবস্থাপনা ও যানজট দৈনন্দিন চলাচলে বাধা সৃষ্টি করার পাশাপাশি বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল হাওড়া নদীর পার সংস্কারে। ফুটপাত ও রাস্তার অংশ দখল করে গড়ে ওঠা দোকানপাটের ফলে সাধারণ পথচারী ও ক্রেতাদের অসুবিধা বাড়ছিল, যা নগর পরিকল্পনার পরিপন্থী বলে প্রশাসনের পর্যবেক্ষণ। এই প্রেক্ষাপটে পুর নিগমের নির্দেশের পর ব্যবসায়ীদের স্বেচ্ছা ভাঙচুর শহর পরিচালনার ক্ষেত্রে দিচ্ছে একটি ইতিবাচক বার্তা। সৌজন্য লোক সাক্ষাৎ হয়েছে, সাংবাদিক সম্মেলন হয়েছে, ওখানে যে কথা হয়েছে আমাদের সাথে, আমি কইছি আপনাদের কথা আমরা মান্য করি এবং আপনি আমাদের গর্ডের মতো আপনি যা করবেন। তো উনি বলছে যে আমাদেরকে সহযোগিতা করেন, আপনারও দেবে আমি 1 মাসের ভিতরে ছোট করে এখানে 15 ফুট বাই 7 ফুট এরকমভাবে আমরা ওয়ালটার সাথে। প্রশাসনিক বল প্রয়োগের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নগর উন্নয়ন বাস্তবায়িত হলে তা দীর্ঘমেয়াদে নাগরিক আস্থা বাড়াতে সহায়ক হয় বলে মত সংশ্লিষ্টদের। তবে এই সহযোগিতামূলক উদ্যোগের মধ্যেও রয়েছে বাস্তব কিছু প্রশ্ন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্ভর এই বাজার ভেঙে দেওয়ার পর বিকল্প ব্যবস্থা, পুনর্বাসন বা পরিকল্পিত বাজার ব্যবস্থার বিষয়টি স্পষ্ট নয় এখনো। শহর সৌন্দর্যায়নের পাশাপাশি জীবিকাগত নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল দীর্ঘস্থায়ী হবে না উঠে আসছে এমন মত। নগর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, তা হলো নাগরিক স্বাচ্ছন্দ্য, শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়। বটতলা হাওড়া মার্কেটের ব্যবসায়ীদের সহযোগিতা সে দৃষ্টান্ত স্থাপন করলেও এই সহযোগিতার যথাযথ মর্যাদা দিতে ভবিষ্যৎ পরিকল্পনা, স্বচ্ছতা ও সংবেদনশীলতা বজায় রাখারও এখন দায়িত্ব প্রশাসনেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনকল্যাণ দপ্তরে আচমকা অভিযানে যান বিকাশ দেববর্মা।
সরকারি দপ্তরে কর্মীদের সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতেই কিন্তু জনজাতি কল্যাণ দপ্তরে আচমকাই পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। দপ্তরের কাজের গতি ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার সরকারের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। সরকারি দপ্তরে কর্মীদের সময় মতো অফিসে আসা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কেবল প্রশাসনিক শৃঙ্খলার বিষয় নয়, বরং তা সরাসরি জড়িত জনস্বার্থের সঙ্গে। সে বাস্তবতাকেই সামনে রেখে বৃহস্পতিবার আচমকায় রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। নিজের দপ্তরের কর্মশৃঙ্খলা সরেজমিনে পর্যবেক্ষণ করতে এই পরিদর্শন বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীদের দেরিতে অফিসে আসা, কাজে গড়িমসি এবং ফাইল নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে। এর ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে জনজাতি কল্যাণ দপ্তরের মতো সংবেদনশীল বিভাগে দেরি বা অবহেলা বাধাগ্রস্ত করে জনজাতি মানুষের ভাতা, উন্নয়ন প্রকল্প, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবাকে। এই ক্ষেত্রে দপ্তরের কর্মীদের উপস্থিতি, নির্ধারিত সময়ে অফিসে আসা এবং সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। সময়ের কাজ সময় শেষ করা, সঠিক সময়ে অফিসে আসা, অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি, একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম, কাজ বেশি। বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট, এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি, সময় কম। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, যে আমাদের কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তার জন্য আজকে এখানে এসেছি, অফিসে এসেছি। সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ সময়ে শেষ করা, টাইমলি অফিসে আসা, মানুষের কাজ করা। যারা দূর দূরান্তর থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা, আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই বোনরা একটু শিক্ষা দীক্ষা কম, অনেক দূর দূরান্ত থেকে আসে, পাহাড় থেকে আসে, তাদেরকে যেন হয়রানি না করা। কারণ ৩৫ বছর বিগত সরকারের আমলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমরা মানুষের জন্য কাজ করছি। অফিসে সময় মতো না এলে এবং কাজের গতি না থাকলে নষ্ট হয় সরকারি পরিষেবার উপর মানুষের আস্থা। সময়ানুবর্তিতা নিশ্চিত হলে ফাইল চলাচল দ্রুত হয়, সিদ্ধান্ত গ্রহণে দেরি কমে এবং পরিষেবার মান বাড়ে। উল্টো দিকে দপ্তরে দেরিতে আসার প্রবণতা এবং কর্তব্যে অনীহা কর্মসংস্কৃতিতে শৈথিল্য আনে, যা ধীরে ধীরে দুর্বল করে দেয় পুরো প্রশাসনিক ব্যবস্থাকে। এখানে ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, এগুলির তাদের সঙ্গে আমি মিটিং করেছি। তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য অনেক কাজ করতে হবে। কারণ এই ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা ডিপার্টমেন্ট। কারণ আমরা এই সরকার, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে জনজাতিদেরকে যদি উন্নতি করতে না পারে ভারতবর্ষ উন্নতি হবে না। সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন কেবল একটি দপ্তরের অভ্যন্তরীণ নজরদারি হিসেবে নয়, বরং একটি সতর্কবার্তা হতে পারে গোটা প্রশাসনের জন্য। যেহেতু সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ ছাড়া কার্যকর প্রশাসন সম্ভব নয়, তাই ভবিষ্যতে এমন নজরদারি বাড়লে সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহি আরো মজবুত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। কয়েদি পলায়নের ঘটনার পর নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল সাব্রুম মহকুমা কারাগার, কিন্তু পর্যাপ্ত নজরদারি ও দায়িত্বশীল তদারকির অভাবে সেই বন্ধ কারাগারই আজ নিরাপত্তা নিয়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে এলাকাবাসীর কাছে।
বিচারাধীন কয়েদি পলায়নের ঘটনার পর সাবরুম মহকুমা কারাগার বন্ধ করে দেওয়া হয়েছিল নিরাপত্তার স্বার্থে, কিন্তু সেই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব যে উল্টো পথে হাঁটছে তা এখন স্পষ্ট হয়ে উঠছে স্থানীয় বাস্তবতায়। কারাগার বন্ধ থাকলেও সেখানে নিয়োজিত কারা প্রহরীর দায়িত্বহীনতার অভিযোগে আজ গোটা এলাকা পড়েছে নিরাপত্তাহীনতার মুখে। কয়েদি পলায়নের ঘটনাটি ছিল প্রশাসনের কাছে বড় ধাক্কা। সেই ঘটনার পর সংশোধনাগার কার্যত তালা বন্ধ করা হলেও নিয়ম অনুযায়ী বহাল থাকার কথা ছিল নজরদারি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাবরুম সাব জেলে দীর্ঘ সময় ধরে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকছেন কারা প্রহরী। বিষয়টি দেখার মতো কেউ নেই বলে অভিযোগ সংশ্লিষ্ট এলাকাবাসীর। কারা প্রহরীর অনুপস্থিতির সুযোগে সংশোধনাগার চত্বর ও গেট এলাকা ক্রমশ অসামাজিক কার্যকলাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানে ঠিকভাবে ডিউটি না করার ফলে এখানের কিছু এই জেলখানার আশেপাশে কিছু অসাধু কার্যকলাপ চলে। একটা শ্রেণীর মানুষ এখানে নেশা করে ভিতরে দেখা যায় প্রায় সময়, বা সামনে বসে দেখা যায়। কিন্তু একজন যে সুকান্ত দাস নামে উনি যে কারা প্রহরী, উনি এখানে ডিউটিতে আছেন আমরা শুনেছি, কিন্তু ওনাকে দেখা যায় না। গত 6 মাস 1 বছর ধরেই দেখা যায় না। আজকে কি আছে? হ্যাঁ, আজকে কি আছে? না না, নেই নেই। মানে আপনারা এখনো নাম শুনছেন, দেখতে পাননি? হ্যাঁ, দেখতে পাইনি। গত কি 1 বছর যাবত নাকি? হ্যাঁ, গত 1 বছর হবে। তো এ নিয়ে আপনার কি দাবি থাকবে? আমরা চাই যে এখানে যেহেতু একজন জনগণের ট্যাক্সের টাকায় একজন যেহেতু স্টাফ দেওয়া হয়েছে, যেহেতু এখানে জেলখানাটা এখন বন্ধ, তাহলে একজন স্টাফ যেহেতু দেওয়া হয়েছে পরিচর্যা করা হোক, যাতে এখানে অসাধু কার্যকলাপ না চলে। একজন লোক থাকলে তো এটা মানে পরিকাঠামোটা ঠিক থাকবে। এই পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ বহু স্কুল ও কলেজ পড়ুয়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন নেতাজি পাড়া ও সংলগ্ন এলাকায়। সন্ধ্যার পর টিউশন কিংবা বাজার সেরে বাড়ি ফেরার পথে সংশোধনাগারের পাশ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভয় ও অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। কি সমস্যা হলো? অনেক সময় তো আমরা এখান দিয়ে যাই, দেখা যায় কেউ মদ খাচ্ছে, আমরা দেখো না দেখে মতো চলে যাই। অনেক সময় আমাদের দেখে সরে যায়। সন্ধ্যার পরে এখানে বাজে আড্ডা, হ্যাঁ, অসামাজিক কাজ চলে। হ্যাঁ, সন্ধ্যার পরে দেখা যায়, কিন্তু বলতেও পারি না। অনেক সময় বলি তোমরা এখানে কি করছো, এখানে আড্ডা মারছো কেন, তারপরে চলে যায়। বললেই কথা বললে চলে যায়। তো আপনার মূল অভিযোগ কি? মানে যদি সুকান্ত দাস যে একজন নিয়োগ করা হয়েছে এখানে থাকতো, তাহলে এখানে এই বাজে আড্ডাটা হতো না। তা আপনার সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে দাবি থাকতে জেলখানা যাতে চালু হলে তো আমাদের পাড়াটাও সুরক্ষিত হবে, দেখতেও সুন্দর হবে, এখানে বাজে আড্ডা হবে না। আর যে লোকটা নিয়োগ ছিল সুকান্ত দাস, উনিও আসুক না, ও থাকলো আর এইগুলো বাজে আড্ডাটা হতো না। বাজে আড্ডা হবে না। আর উনি তো ঠিক আছে একা, আরো কিছু লোক দিলে ঠিক হবে। একটি সংশোধনাগার যা আইন শৃঙ্খলার প্রতীক হওয়ার কথা, সেটি আজ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা আঙুল তুলছে প্রশাসনিক ব্যর্থতার দিকে। কয়েদি পলায়নের পর কারাগার বন্ধ করা ছিল তাৎক্ষণিক সিদ্ধান্ত, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যথাযথ তদারকি ও বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করাই বর্তমান সমস্যার মূল। নিয়মিত কারা প্রহরী উপস্থিত না থাকা, পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রশাসনিক নীরবতা সব মিলিয়ে পরিস্থিতি হয়েছে আরো জটিল। এই ক্ষেত্রে দ্রুত সাবরুম সাব জেল পুনরায় চালু করা অথবা বিকল্পভাবে সেখানে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।